দেহরাদুনের আইএসবিটি বাসস্ট্যান্ড, রাতের সময়। চারপাশে অপেক্ষমান যাত্রীদের ভিড়, সবাই নিজেদের গন্তব্যে যাওয়ার অপেক্ষায়। কিন্তু কেউই বুঝতে পারেনি ঠিক কিছু দূরে দাঁড়িয়ে থাকা একটি বাসের ভেতরে এক তরুণী তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছে। তার সঙ্গে ঘটেছিল এক গুরুতর অপরাধ, এমন এক নির্মমতা যার কথা কল্পনা করলেও গা শিউরে ওঠে। বাইরে তখন শত শত মানুষ, অথচ ভিতরে চলছিল সেই নৃশংসতা। সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয়, এই বর্বরতায় জড়িত ছিল মোট ৫ জন, এবং তারা সবাই বয়সে অনেকটাই প্রবীণ। বিশ্বাস করুন, সেই রাতের ঘটনাগুলো এতটাই ভয়াবহ যে শুনলেই আপনার রক্ত গরম হয়ে উঠবে। আর যখন জানতে পারবেন সেই মেয়েটি আসলে কে ছিল, তখন ক্ষোভ আরও বেড়ে যাবে। উত্তরাখণ্ডের রাজধানী দেহরাদুনের বাসস্ট্যান্ড তখন প্রায় ফাঁকা হয়ে এসেছে। কেবলমাত্র কয়েকজন যাত্রী সেখানে ছিল, যাদের বাস রাতেই ছাড়বে। তাদের মধ্যেই দাঁড়িয়েছিল একটি মেয়ে। তাকে দেখেই বোঝা যাচ্ছিল সে খুবই অস্বস্তিতে এবং ভীষণ চিন্তিত। কিন্তু আশ্চর্যের বিষয়, আশেপাশে থাকা কেউই তার কাছে গিয়ে জিজ্ঞেস করেনি তার কী সমস্যা। কিছুক্ষণ পর বাসস্ট্যান্ডে ডিউটিতে থাকা এক নিরাপত্তারক্ষীর নজরে পড়ে মেয়েটি। তিনি যখন তার দিকে এগিয়ে যান, তখনই কিছু অস্বাভাবিক মনে হয়। মেয়েটি বারবার নিজের কাপড় ঠিক করছিল, ভয়ে চারপাশে তাকাচ্ছিল। স্পষ্ট বোঝা যাচ্ছিল সে খুবই আতঙ্কিত। রক্ষী লক্ষ্য করলেন মেয়েটি বারবার একটি নির্দিষ্ট দিকে তাকাচ্ছে। সেই দিকেই এক ব্যক্তি ঘোরাফেরা করছিল। মেয়েটির দৃষ্টি বারবার সেই ব্যক্তির ওপর পড়ছিল, আর তার অস্বস্তি যেন ইঙ্গিত দিচ্ছিল কিছু একটা গুরুতর সমস্যা রয়েছে। রক্ষীর মনে হলো হয়তো ওই ব্যক্তিই মেয়েটিকে বিরক্ত করছে। মেয়েটির বয়স আনুমানিক ১৫ থেকে ১৬ বছর হবে, এবং তার মানসিক অবস্থাও স্বাভাবিক মনে হচ্ছিল না। রক্ষী কিছু জিজ্ঞেস করার আগেই মেয়েটি নিজেই প্রশ্ন করে বসে, আমাকে পাঞ্জাবের পাটিয়ালায় যেতে হবে। এখানে থেকে পাঞ্জাব যাওয়ার বাস আর কতক্ষণে ছাড়বে? হয়তো যদি মেয়েটি ওই প্রশ্নটা না করত, কিংবা যদি সময়মতো পাটিয়ালার বাস পেয়ে যেত, তাহলে এই ভয়ঙ্কর ঘটনা হয়তো চিরকাল অজানাই থেকে যেত। কিন্তু রক্ষীর কাছে মেয়েটির আচরণ স্বাভাবিক মনে হয়নি। তার মনে সন্দেহ জাগে, কিছু একটা ঠিক নেই। তাই তিনি সঙ্গে সঙ্গে চাইল্ড হেল্পলাইন নম্বর ১০৯৯ ফোন করেন এবং জানান, স্যার, আইএসবিটির প্ল্যাটফর্ম নম্বর ১২তে একটি নাবালিকা মেয়ে দাঁড়িয়ে আছে। তার আচরণ খুবই অদ্ভুত লাগছে। কিছু একটা সমস্যা আছে বলে মনে হচ্ছে। আপনি দয়া করে এসে একটু দেখে যান, হয়তো আপনি তার পরিস্থিতিটা আরও ভালোভাবে বুঝতে পারবেন। এই খবর পাওয়ার সাথে সাথেই চাইল্ড ওয়েলফেয়ার কমিটির টিম বাস স্ট্যান্ডে পৌঁছে যায়। কিছুক্ষণ পর পুলিশও সেখানে এসে উপস্থিত হয় এবং গার্ডের কাছে মেয়েটির ব্যাপারে বিস্তারিত জানতে চায়। গার্ড ঠিক যেটা দেখেছিল সেটাই জানায়। মেয়েটির ভয় পাওয়া আচরণ, বারবার নিজের কাপড় ঠিক করা, অস্বস্তিতে থাকা, আর সেই অচেনা লোকটির দিকে বারবার তাকানো। পুলিশ যখন মেয়েটির কাছে যায়, প্রথম দেখাতেই তাদের মনে হয় নিশ্চয়ই কিছু একটা গুরুতর ভুল হয়েছে। হয়তো আশেপাশে থাকা কারো দ্বারা সে বিরক্ত বা হেনস্থার শিকার হয়েছে। কিন্তু যখন পুলিশ তার সঙ্গে কথা বলার চেষ্টা করে, তখন সে আরও বেশি ভয় পেয়ে যায়। নিজের ব্যাগটা শক্ত করে ধরে ফেলে আর কাঁপতে থাকে। চারপাশে এত পুরুষ দেখে সে পুরোপুরি অস্বস্তিতে পড়ে যায়। তখনই পুলিশ বুঝতে পারে মেয়েটি পুরুষদের ভয় পাচ্ছে। তৎক্ষণাৎ পুরুষ পুলিশ সদস্যদের পিছনে সরিয়ে দেওয়া হয় এবং শুধুমাত্র মহিলা পুলিশ কর্মকর্তারা তার কাছে থাকেন। তাদের মধ্যে একজন খুব নরম স্বরে জিজ্ঞেস করেন, বেটা, তুমি কোথায় থাকো আর কোথায় যেতে চাও? মেয়েটি ধীরে ধীরে উত্তর দেয়, আমাকে পাঞ্জাবের পাটিয়ালায় যেতে হবে। মহিলা পুলিশ কর্মকর্তা বুঝতে পারেন মেয়েটি ভীষণ আতঙ্কিত। তাই তিনি আরও কোমলভাবে প্রশ্ন করেন, তুমি এখানে একা এসেছো না কেউ তোমাকে এখানে নিয়ে এসেছে? পুলিশ বারবার প্রশ্ন করছিল, কিন্তু মেয়েটি খুব কম উত্তর দিচ্ছিল। তার অবস্থাই বলে দিচ্ছিল সে ভয়ঙ্কর কোনো আতঙ্কের মধ্যে রয়েছে। যদিও সে খুব বেশি কিছু বলতে পারেনি, তবুও পুলিশের কাছে পরিষ্কার হয়ে যায় এই মেয়েটি বড় ধরনের কোনো বিপদে পড়েছে। এরপর মেয়েটিকে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর পর মহিলা পুলিশ কর্মকর্তা বুঝতে পারেন মেয়েটি খুবই ক্ষুধার্ত। সঙ্গে সঙ্গেই তার জন্য খাবারের ব্যবস্থা করা হয়। তাকে পানি খাওয়ানো হয়। পুলিশরা বিশেষভাবে খেয়াল রাখছিল যেন মেয়েটির ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি না হয়। খাবার খাওয়ার পর যখন সে একটু স্বাভাবিক হলো, তখন মহিলা পুলিশ কর্মকর্তা আবার তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন। কিন্তু সে এতটাই ভীত ছিল যে কারো সঙ্গে কথা বলতে একেবারেই প্রস্তুত ছিল না। তার নীরবতাই বলে দিচ্ছিল সে এক ভয়ঙ্কর মানসিক আঘাতের মধ্যে রয়েছে। থানার এক কোণে সে চুপচাপ বসেছিল।
তার সঙ্গে যে নির্মমতা ঘটেছে তা বলার মতো না তার ভাষা ছিল, না ছিল সেই সাহস। পরের দিন সকালে পুলিশ তার চিকিৎসার ব্যবস্থা করে। ডাক্তারদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলতে থাকে। 2 দিন পর তার অবস্থার কিছুটা উন্নতি হয়। তারপর তৃতীয় দিনে মহিলা পুলিশ কর্মকর্তা আবার তার কাছে যান। এইবার জিজ্ঞাসাবাদ শুরু হলে মেয়েটি কাঁপতে কাঁপতে ধীরে বলে, আমার সঙ্গে খারাপ কাজ করা হয়েছে। এটা শোনার সাথে সাথেই মহিলা পুলিশ কর্মকর্তা বুঝতে পারেন তার সঙ্গে নৃশংসতা করা হয়েছে। তিনি খুব নরমভাবে জিজ্ঞাসা করেন, বেটা, এটা তোমার সঙ্গে কোথায় হয়েছে? মেয়েটি কিছু বলতে চেষ্টা করছিল, কিন্তু নিজের ওপর হওয়া সেই ভয়াবহ ঘটনার কথা বলতে গিয়েই সে হাউমাউ করে কেঁদে ওঠে। তার কথা জড়িয়ে যাচ্ছিল, কণ্ঠ কাঁপছিল। তার এই অবস্থা দেখে মহিলা পুলিশ কর্মকর্তার মন গলে যায়। তিনি তাকে সান্ত্বনা দিয়ে বলেন, বেটা, তুমি ভয় পেও না, এখন সব ঠিক হয়ে যাবে। তোমার আর ভয় পাওয়ার কিছু নেই। আর তোমার সঙ্গে যা হয়েছে সেটা ভুলে যাওয়ার চেষ্টা করো। আমরা এ বিষয়ে তখনই কথা বলবো যখন তুমি নিজে প্রস্তুত থাকবে। অনেকক্ষণ ধরে বোঝানোর পর মেয়েটি কিছুটা শান্ত হয়। এরপর পরের দিন পুলিশ আবার তার সঙ্গে কথা বলার জন্য এগিয়ে আসে। কিন্তু এবার সে যা বলল তা ছিল সত্যিই হৃদয় বিদারক। মেয়েটি জানায় তার সঙ্গে একাধিক লোক মিলে অত্যন্ত নোংরা ও জঘন্য কাজ করেছে, অর্থাৎ তার ওপর করা হয়েছিল। এই কথা শুনেই পুলিশের মুখে একসাথে রাগ আর উদ্বেগের ছাপ ফুটে ওঠে। মেয়েটি আরও জানায় এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল উত্তরাখণ্ডের দেহরাদুন বাসস্ট্যান্ডে। যেহেতু এটি একটি বাসস্ট্যান্ড, সেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল, তাই পুলিশ সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে তদন্ত শুরু করে। যেখান থেকে মেয়েটিকে পাওয়া গিয়েছিল সেখান থেকেই তদন্ত শুরু হয়। তদন্ত করতে গিয়ে পুলিশ যখন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে, তখন তারা লক্ষ্য করে প্রথমে বাসস্ট্যান্ডে অনেক মানুষ ছিল, কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের সংখ্যা কমতে থাকে। কিছুক্ষণের মধ্যেই মেয়েটি প্রায় একা হয়ে যায়। ঠিক সেই সময়ে এক সন্দেহজনক ব্যক্তিকে বারবার তার আশেপাশে ঘোরাঘুরি করতে দেখা যায়। তার আচরণ পুলিশের কাছে খুবই সন্দেহজনক মনে হয়। সে বারবার মেয়েটির দিকে তাকাচ্ছিল, আর মেয়েটিও স্পষ্টভাবে অস্বস্তিতে ভুগছিল। যখন পুলিশ সেই ফুটেজ মেয়েটিকে দেখায়, তখন সে হাউমাউ করে কেঁদে ওঠে। কাঁপা কাঁপা গলায় বলে, হ্যাঁ, এই লোকটাই সেই দানব, কিন্তু এর সঙ্গে আরও কয়েকজন ছিল। এরপর পুলিশ ওই সন্দেহভাজন ব্যক্তির ছবি ফুটেজ থেকে বের করে আবার বাসস্ট্যান্ডেই তদন্ত শুরু করে। সেখানে কাজ করা লোকজনকে যখন ছবিটি দেখানো হয়, তখন অনেকেই তাকে চিনতে পারে। তারা বলে, হ্যাঁ, এই লোকটাকে আমরা প্রায়ই এখানে দেখি। পুলিশ যখন তার নাম ঠিকানা পেয়ে যায়, তখনই তাকে দ্রুত গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের সময় প্রথমে সে নানা রকম অজুহাত দিয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে, কিন্তু কঠোর জেরা শুরু হতেই সে এমন এক সত্য স্বীকার করে যা শুনে পুলিশেরও রক্ত ফুটে ওঠে। সে জানায় 2024 সালের 12 আগস্ট বিকেল প্রায় 4টের দিকে দিল্লির কাশ্মীরি গেট বাসস্ট্যান্ডে সেই মেয়েটি একা দাঁড়িয়েছিল। সে খুবই ভয় পেয়েছিল এবং যাত্রীদের কাছে জানতে চাইছিল পাটিয়ানায় যাওয়ার জন্য কোন বাস ধরতে হবে। দিল্লির কাশ্মীরি গেট আইএসবিটিতে শত শত বাস দাঁড়িয়ে থাকে, যেগুলো বিভিন্ন শহরের দিকে যায়। মেয়েটি একটু বিভ্রান্ত ছিল, তাই সে সেখানে দাঁড়িয়ে থাকা এক অচেনা ব্যক্তির কাছে বাসের ব্যাপারে জিজ্ঞেস করে। কিন্তু সেই অচেনা ব্যক্তি আর কেউ নয়, সেই ছিল সেই দানব যাকে পরে পুলিশ গ্রেফতার করেছিল। সে খুব চালাকির সঙ্গে মেয়েটিকে ভুল পথে চালিত করার চেষ্টা করে। সে সহজভাবে বলে, তুমি ভুল জায়গায় দাঁড়িয়ে আছো, এখান থেকে পাটিয়ালার বাস পাওয়া যায় না। মেয়েটি কিছুটা দ্বিধায় পড়ে যায়, ভীত গলায় বলে, ভাইয়া, আমি শুধু বাসের খোঁজটাই জানতে চেয়েছিলাম। লোকটির সঙ্গে সঙ্গে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি তো তোমাকে সাহায্যই করছি। তুমি যদি এখানে দাঁড়িয়ে থাকো, তোমার বাস মিস হয়ে যাবে। চলো, আমি তোমাকে সঠিক জায়গায় পৌঁছে দিচ্ছি। মেয়েটির কিছুটা অস্বস্তি লাগছিল, কিন্তু সে আগেই খুব ভীত ছিল, একা ছিল, আর যত দ্রুত সম্ভব বাস ধরতে চাচ্ছিল। আর ঠিক এই সিদ্ধান্তটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায়। তদন্তে পরে জানা যায় ওই লোকটি একা ছিল না, তার একটি পুরো চক্র ছিল, যারা এভাবেই নিরীহ মেয়েদের ফাঁদে ফেলে। এখন পুলিশের সামনে সবচেয়ে বড় প্রশ্ন ছিল, এই চক্রে আর কারা কারা জড়িত। সিসিটিভি ফুটেজ ঘেঁটে পুলিশ আরও কয়েকজন সন্দেহভাজনকে চিহ্নিত করে। তারাও সেদিন রাতে বাসস্ট্যান্ডে ঘোরাফেরা করছিল। তাদের মধ্যে একজনকে দেখে মেয়েটি আবার কান্নায় ভেঙে পড়ে। সেও ছিল একটি বাসের ড্রাইভার। সে মেয়েটিকে বলে, চিন্তা করো না, সামনে যে বাসটা দাঁড়িয়ে আছে তাতে উঠে পড়ো। সেই বাসটি দিল্লি থেকে দেরাদুন যাওয়ার জন্য প্রস্তুত ছিল।
মেয়েটিকে আশ্বাস দেওয়া হয় তাকে কোনো ভাড়া দিতে হবে না, আর যখন তার গন্তব্য আসবে তখন তাকে জানিয়ে দেওয়া হবে। মেয়েটি যে আগেই ভীত ছিল, বেশি কিছু না ভেবেই সেই বাসে উঠে পড়ে। বাস ধীরে ধীরে চলতে শুরু করে আর রাত প্রায় 10:30টার দিকে উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনের বাস স্ট্যান্ডে গিয়ে থামে। সেটিই ছিল বাসটির শেষ স্টপ। এক এক করে সব যাত্রী নেমে যায়। শেষে মেয়েটি একা হয়ে পড়ে। কিছুক্ষণ পর বাসের কন্ডাক্টর ও ড্রাইভার তার কাছে আসে। তারা হাসি মুখে বলে, পাটিয়ালা এখান থেকে খুব দূরে নয়, কিন্তু সেখানে যেতে হলে তোমাকে আরেকটা বাস ধরতে হবে। এরপর ড্রাইভার ধীরে বলে, পাটিয়ালার বাস একটু পরেই আসবে, ততক্ষণ তুমি আমাদের সঙ্গে বসো, ভয় পাবার কিছু নেই। মেয়েটির তাদের কথায় কিছুটা অস্বাভাবিক লাগছিল, কিন্তু তার সামনে আর কোনো উপায়ও ছিল না। সে আগেই ক্লান্ত ছিল আর ভয় ঠিকমতো কিছু বুঝতেও পারছিল না। কিছুক্ষণ পর ড্রাইভার আর কন্ডাক্টর তাকে বাসের পিছনের দিকে নিয়ে যায়। প্রথমে তারা তাকে নানা কথা বলে শান্ত করার চেষ্টা করে, কিন্তু ধীরে ধীরে তাদের আসল উদ্দেশ্য প্রকাশ পেতে থাকে। তারা জোর করে তার ব্যক্তিগত সীমা লঙ্ঘন করতে শুরু করে। মেয়েটি বাধা দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। সে চিৎকার করছিল, কাঁদছিল, সাহায্য চাইছিল, কিন্তু কোনো দয়া দেখানো হয়নি। বাসের ভেতরে তার অসহায় আর্তনাদ প্রতিধ্বনিত হচ্ছিল, কিন্তু বাইরে তার শোনার মতো কেউ ছিল না। ঠিক সেই বাসের পাশেই আরেকটি বাস দাঁড়িয়েছিল, যা ঋষিকেশ থেকে দিল্লি যাচ্ছিল। সেই বাসের ভেতরে দুজন ড্রাইভার বসেছিল। মেয়েদের কষ্টভরা চিৎকার তাদের কানে পৌঁছায়। প্রথমে তারা কিছুক্ষণ চুপচাপ শোনে, কিন্তু যখন আওয়াজ বাড়তে থাকে তখন সন্দেহবশত তারা বাস থেকে নেমে পাশের বাসে উঁকি দেয়। ভেতরের দৃশ্য দেখে তারা স্তম্ভিত হয়ে যায়। বাসের পেছনের সিটে মেয়েটি অসহায় অবস্থায় পড়ে আছে আর দুজন লোক তার উপর ঝুঁকে আছে। পরিস্থিতি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল ভয়ঙ্কর কিছু ঘটছে। এখানেই প্রশ্ন ছিল, তারা কি এই অপরাধ থামাবে নাকি অন্য কিছু করবে? দুঃখজনকভাবে তারা সাহায্য করার বদলে সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত নেয়। পরিস্থিতি থামানোর পরিবর্তে তারা নিজেও এতে জড়িয়ে পড়ে। এরপর দীর্ঘ সময় ধরে মেয়েটির ওপর নির্যাতন চলতে থাকে। প্রায় 2 ঘন্টা ধরে সেই ভয়াবহতা চলতে থাকে। দুঃখজনকভাবে সেই মেয়েটির ওপর নির্যাতন থামেনি। একের পর এক লোক তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করতে থাকে। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে সে সম্পূর্ণ অসহায় হয়ে পড়ে। এক পর্যায়ে সেই বাসের কন্ডাক্টর, যে তাকে দিল্লি থেকে নিয়ে এসেছিল, বলে যে তার কাছে টিকিটের কিছু টাকা আছে, সেগুলো ক্যাশিয়ারের কাছে জমা দিতে হবে। এই কথা বলে সে বাস থেকে বেরিয়ে যায়। ওদিকে বাসের ভেতরে বাকি 3 জন তাকে নিয়ে নির্যাতন চালিয়ে যেতে থাকে। কন্ডাক্টর ক্যাশিয়ারের কাছে গিয়ে যাত্রীদের কাছ থেকে নেওয়া টাকা জমা দিতে শুরু করে, কিন্তু ক্যাশিয়ার অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে, তোমার বাস তো রাত 10:30টার দিকে এসে গেছে, তাহলে এত দেরি করে এখন টাকা জমা দিতে এলে কেন? এতক্ষণ কোথায় ছিলে? প্রথমে কন্ডাক্টর এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, বলে সে ব্যস্ত ছিল। কিন্তু ক্যাশিয়ার যখন একের পর এক প্রশ্ন করতে থাকে তখন সে ভেঙে পড়ে এবং ভয়ঙ্কর এক সত্য জানায়, বাসের ভেতরে একটি মেয়ে আছে এবং চাইলে ক্যাশিয়ারও সেখানে যেতে পারে। এই কথা শুনে ক্যাশিয়ারও তার সঙ্গে বাসে যায়। বাসের ভেতরে ঢুকে সে দেখে 2 জন লোক মেয়েটির ওপর নির্যাতন করছে, অথচ এই দৃশ্য দেখে থামানোর বদলে তারাও সেই অপরাধে জড়িয়ে পড়ে। এর ফলে একে একে কয়েকজন মিলে সেই মেয়েটির ওপর ভয়াবহ নির্যাতন চালায়। মেয়েটি যখন চিৎকার করার চেষ্টা করছিল, সাহায্য চাইছিল, তখন তাকে ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখা হয়। তাকে বলা হচ্ছিল, তুমি কি পাটিয়ালা যেতে চাও না? এই ধরনের হুমকির মাধ্যমে তাকে মানসিকভাবে চাপে রাখা হচ্ছিল। এই পুরো ঘটনায় মেয়েটি ভীষণভাবে ভেঙে পড়ে। তার জন্য এই অভিজ্ঞতা বোঝা বা মেনে নেওয়া দুটোই ছিল অসম্ভবের মতো কঠিন। কিন্তু কোনোভাবে সে সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়, অথবা তাকে ছেড়ে দেওয়া হয়। ভয়ে কাঁপতে কাঁপতে সেই মেয়েটি রুট নাম্বার 12 প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ায় এবং বাসের অপেক্ষা করতে থাকে। ঠিক তখনই এক গার্ডের নজরে পড়ে মেয়েটি। গার্ড লক্ষ্য করেন এক সন্দেহজনক ব্যক্তি, যে আসলে সেই কন্ডাক্টর, বারবার মেয়েটির আশেপাশে ঘোরাঘুরি করছে এবং তার কাছে যাওয়ার চেষ্টা করছে। আসলে সেই কন্ডাক্টর ভয় পেয়ে গিয়েছিল যদি মেয়েটি কাউকে সবকিছু বলে দেয়। সে চাইছিল মেয়েটি যেন দ্রুত সেখান থেকে সরে যায় এবং বেশি মানুষের সংস্পর্শে না আসে। কিন্তু গার্ড অত্যন্ত বুদ্ধিমত্তা ও উপস্থিত বুদ্ধি দিয়ে সঙ্গে সঙ্গে ফোন করে দেয়। এরপর চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্যরা সেখানে পৌঁছে যায় এবং কিছুক্ষণের মধ্যেই পুলিশও ঘটনাস্থলে আসে। পুলিশ সিসিটিভি ফুটেজের ভিত্তিতে প্রথমে সেই কন্ডাক্টরকে গ্রেপ্তার করে। পরে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও 4 জনকে গ্রেপ্তার করা হয়।
এই 5 জনের মধ্যে ছিল ধর্মেন্দ্র কুমার 32, হরিদ্বারের বাঞ্জারা গ্রামের বাসিন্দা; দেবেন্দ্র, প্রায় 52, ভগবানপুর হরিদ্বার; রবি কুমার, উত্তরপ্রদেশের ফররুখাবাদ জেলার নবাবগঞ্জ এলাকার বাসিন্দা; রাজ্যপাল, 57, বাঞ্জারা গ্রাম, হরিদ্বার; এবং রাজেশ কুমার, দেহরাদুনের পটেল নগরের বাসিন্দা। 5 জনকে গ্রেপ্তার করার পর যখন তাদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং পুরো ঘটনার সত্য সামনে আসে, তখন সেই ভয়াবহ কাহিনী শুনে পুলিশ কর্মকর্তারাও শিউরে ওঠেন। তবে সবচেয়ে বড় প্রশ্ন ছিল, মেয়েটি আসলে কে? যখন তাকে জিজ্ঞেস করা হয় সে কোথাকার বাসিন্দা, তখন সে জানায় সে পাঞ্জাবের পাটিয়ালার বাসিন্দা। কিন্তু তদন্তে পরে জানা যায় আসলে সে উত্তরপ্রদেশের মুরাদাবাদ জেলার মুরাপাড়া খানা এলাকার একটি গ্রামের মেয়ে। এরপর দেহরাদুন পুলিশ ওই গ্রামে গিয়ে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে। জানা যায় মেয়েটি মানসিকভাবে অসুস্থ ছিল এবং তার পরিবারের আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে তারা তার সঠিক চিকিৎসা করাতে পারছিল না। যদিও সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে যা তার চিকিৎসায় সাহায্য করতে পারত। কিন্তু গ্রামের বাস্তবতা এমন ছিল যে এই সুবিধাগুলো তাদের জন্য সহজলভ্য ছিল না। না ছিল সঠিক তথ্য, আর দারিদ্র্যের চাপে সময়ও ছিল না এসব খোঁজ নেওয়ার। যাই হোক, মেয়েটি প্রায়ই বাড়ি থেকে হারিয়ে যেত। তার মানসিক অবস্থার কারণে সে নিজেই বুঝতে পারত না সে কি করছে বা কোথায় যাচ্ছে। কয়েক মাস আগেও সে নিখোঁজ হয়েছিল, আর প্রায় 15 দিন পর অনেক কষ্টে তাকে খুঁজে পাওয়া গিয়েছিল। যে মেয়েটির ওপর 5 জন মিলে এমন ভয়াবহ নির্যাতন চালিয়েছিল, সে তো ঠিকমতো এটাও বুঝতে পারেনি তার সঙ্গে কতটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। বর্তমানে ওই 5 জন অভিযুক্ত জেলে রয়েছে। এখনও পর্যন্ত কারোরই জামিন হয়নি এবং মামলাটি বিচারাধীন রয়েছে। এই 5 জনের কথা বলতে গেলে অপরাধী শব্দটাও যেন যথেষ্ট নয়। এরা শুধু অপরাধী নয়, মানবতার নামেও এক কলঙ্ক। তাদের বয়স আর অভিজ্ঞতা তাদের মানুষ হিসেবে গড়ে তোলেনি, বরং এতটাই নিষ্ঠুর করে তুলেছে যে একটি অসহায় মেয়ের আর্তনাদও তাদের মধ্যে মানবতা জাগাতে পারেনি। তারা শুধু একটি মেয়ের জীবন নষ্ট করেনি, বরং সমাজের সেই বিশ্বাসকেও ভেঙে দিয়েছে যেখানে মানুষ এখনও কন্যা সন্তানের নিরাপত্তার আশায় থাকে। নিজেদের বিকৃত কামনা মেটাতে তারা একটি নিষ্পাপ জীবনের ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, তাদের বিবেক কি একবারও প্রশ্ন করেনি, যদি এই যন্ত্রণা তাদের নিজের মেয়ের ওপর হতো তাহলে কি তারা এতটাই নির্দয় থাকতে পারত? একবারও কি তাদের মনে পড়েনি তাদের ঘরেও তো একই বয়সের মেয়েরা আছে যাদের জন্য তারা বাবা বা অভিভাবক? এমন মানুষ সমাজে বিষের মতো, যাদের অস্তিত্বই প্রতিটি নিরীহ মানুষের জন্য হুমকি। তাদের শাস্তি শুধু কারাগারে সীমাবদ্ধ থাকলেই কি যথেষ্ট? সমাজ ও আইনের উচিত এমন দৃষ্টান্ত স্থাপন করা যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের জঘন্য অপরাধ করার আগে শতবার ভেবে শিউরে ওঠে। এরা সেই সব মানুষ যারা আইনের ধীর গতির সুযোগ নিয়ে বাঁচার আশা করে, কিন্তু সমাজ ও বিচার ব্যবস্থাকে একসাথে কাজ করে এমন শাস্তির উদাহরণ তৈরি করতে হবে যাতে এই নামগুলো মানবতার ইতিহাসে চিরকাল কালো দাগ হয়ে থাকে।